নমস্কার। নতুন বছর নিয়ে প্রত্যেকের একটা বাড়তি কৌতূহল থাকে, সেদিক থেকে নতুন বছরের শুভেচ্ছা প্রায় প্রত্যেককেই আমরা দিনভর নানাভাবে দিয়েছি, আপনি নানাভাবে গ্রহণ করেছেন। আমরা আরও একবার এই আয়োজন থেকে বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। বিগত দিনগুলো, বিগত বছরগুলো কেমন কাটলো আপনি তার সাক্ষী, আপনি নিজে তার সাক্ষী বহন করছেন। সেদিক থেকে নতুন করে আর কিছু বলার নেই। এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলার অনুষ্ঠান। আমরা আজ এমন একটি বিষয় উত্থাপন করলাম যে বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই আলোচনা করছেন। বিজেপি অর্থাৎ শাসক দল আজকের দিনটিকে অতীতের বিকশিত ভারতের ভাবনায় তুলে ধরেছেন। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিকশিত ভারতের ভাবনায় 2024 এবং বিগত 10 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের রূপরেখা তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুভেচ্ছা বার্তায় গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দৃষ্টিভঙ্গি ভাবনায় প্রতিফলন ঘটিয়েছেন তার শুভেচ্ছা বার্তার ভিডিও বক্তব্যে। তার সঙ্গে রাজীববাবুরও কথা বলছিলেন এবং চলমান একটি ইস্যু নিয়েও কার্যত প্রতিক্রিয়া শুধু ব্যক্ত করেননি, বলা যেতে পারে কংগ্রেসের পর সিপিআইএম তথা কমিউনিস্ট বামেদেরকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির প্রদেশ সভাপতি বলা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ইস্যু অবশ্যই আপনাদের কাছে পরিচিত, সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য এবং তার নিরিখে কংগ্রেস আন্দোলন করেছে, তারপর জবাব বিজেপি দিয়েছে এবং বিজেপি এখনো মাঠে নেমে কিন্তু আন্দোলন কর্মসূচি করেনি, সাংবাদিক সম্মেলনে কার্যত জবাব দিয়েছে। বামেদের কর্মসূচি গেছে 30 ডিসেম্বর, তার সঙ্গে আগামীকাল একটি সংগঠন, বামপন্থী একটি সংগঠনের কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে আজ সাংবাদিক সম্মেলনে ডক্টর বি.আর. আম্বেদকর অর্থাৎ বাবা সাহেবকে নিয়ে যে বক্তব্য এতদিন ধরে বিজেপি দিয়েছিল বা অন্য বিরোধী দলগুলো দিয়েছে, কার্যত সিপিএম কিংবা কমিউনিস্টদের কাঠগড়ায় দাঁড় করিয়ে আজ বিজেপির প্রদেশ সভাপতিও জবাব দিয়েছে। আমরা শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শুভেচ্ছা বার্তা আমরা একবার শুনব। সবাইকে নমস্কার। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। ঘটনাবহুল 2024-এর নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশে রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই। রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে, নতুন বছর 2025 আমাদের রাজ্যকে পূর্ণতা ভরিয়ে তুলুক। 2025 সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি। সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা, ধন্যবাদ ও নমস্কার। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, তার সঙ্গে আমরা কিছু ঝলক দেখাচ্ছি যেগুলো বিকশিত ভারতের উদাহরণ টানলেন বিজেপির নেতৃত্ব। ব্যক্তি দিয়ে আমরা বিকশিত ভারতের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই সেই দৃশ্য কিংবা সেই কথোপকথন আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন বিজেপির প্রদেশ সভাপতি। সেই সঙ্গে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কেও কমিউনিস্টদের কি আচরণ কি ছিল, ভূমিকা কি ছিল অতীতে, তাও তুলে ধরেছেন। আমরা রাজীব বাবুর প্রতিক্রিয়া শুনি। আমি মনে করেছিলাম যে কোন রাজনৈতিক দলের হয়ে সেটা আমার যেহেতু শুভেচ্ছা বিনিময়, কিন্তু মনে করেছিলাম যে হয়তো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক ময়দানে রয়েছি, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার কারিগর যদি হয়ে থাকে আমাদের এই রাজ্যে কমিউনিস্ট, কিভাবে মিথ্যাকে সত্য বানানো যায়, কিভাবে তারা বিভ্রান্তি করে মানুষকে বিপথে পরিচালিত করা যায়, ওনারা সেই দৃষ্টান্তগুলি ওনারা রেখেছে। কাজেই
মিথ্যা প্রচার মানুষের কাছে যাতে না পৌঁছায়, মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তার জন্যই আমি এই দুই একটা লাইন উনাদের সম্পর্কে আমি বলছি। আমি দেখলাম যে গত 2 দিন আগে উনারা আমাদের ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা, উনাকে নিয়ে উনারা মিছিল করছেন। আজকে একটা পোস্টারিংও দেখলাম যে উনারা রাজ্য ভিত্তিক কনভেনশনও করবেন। আমি জিজ্ঞেস করতে চাই যে উনারা এই বিভ্রান্ত কেন ছড়াচ্ছে? উনারা উনাদের পার্টির সংবিধানের যে এইম, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে সোশ্যালিজম, কমিউনিজম, থ্রো অফ দ্য স্টেট, এস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেট অফ ডিক্টেটরশিপ। অর্থাৎ তারা এই সংবিধানকে বিশ্বাস করেন না। ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা বিশ্বাস করেন না। কমিউনিস্টের মূল যে উদ্দেশ্য তাদের হলো তারা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চায়। আর আজকে উনারা কনভেনশন করছেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে, উনারা মিছিল করছেন। আমি আপনাদের সামনে আরো একটা জলজন্ত দৃষ্টান্ত দেই যে উনারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করেন। আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে উনারা উঠে পড়ে লেগেছেন, উনাদের মানে আবেগ বশত হয়ে গেছে এবং রাজ্যবাসীকে ভুল বিভ্রান্ত দিচ্ছেন। উনারা রাজনারায়ণ চন্দ্র ভারকর এর একটা বই, হিস্ট্রি, কালচার এন্ড দ্য ইন্ডিয়ান সিটি, সেখানে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের কাছে পরে প্রেস লিস্টটা দিয়ে দেব। অর্থাৎ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি, 1952 সালে বাবা সাহেব আম্বেদকর যখন উনি আপনারা জানেন যে উনি নির্বাচনে লড়াই করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেন্ট্রাল বোম্বেতে, সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি এই লিখেছিলেন, উনি বলেছিলেন তাদের সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন যে সেন্ট্রাল বোম্বেতে সংরক্ষিত আসনে আম্বেদকরের পক্ষে ভোট না দিয়ে তাদের ব্যালট নষ্ট করে, অর্থাৎ আম্বেদকরকে ভোট না দিয়ে ওই ব্যালট পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, তবু যাতে আম্বেদকরকে ভোট না দেওয়া হয়। এবং সেখানে বাবা সাহেব আম্বেদকর যাতে কোনোভাবে নির্বাচনে জিততে না পারেন তার জন্য বামপন্থীরা সর্বশক্তি নিয়োগ করেছিলেন। এই বামপন্থীদের কারণে আম্বেদকর যথাভাবে, মূলত আমরা 2025-এ আমরা প্রবেশ করেছি। 2024 সাল আমাদের কাছে খুব উল্লেখযোগ্য এই কারণে, কারণ এই 2024-এ আমাদের বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে মোদিজির যে বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের মহারাষ্ট্র এবং হরিয়ানা ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে। সেখানকার মানুষ মোদিজির প্রতি আস্থা রেখেছেন, পূর্ণ আস্থা রেখেছেন এবং এই মোদিজির যে কাজ, 1 দশক ধরে যে কাজগুলি চলছে সেইগুলিকে মানুষ সম্মান জানিয়েছে, মানুষ সমর্থন জানিয়েছে। আমি কয়েকটা কাজের কথা আপনাদের সামনে তুলে ধরছি যে 1 দশক ধরে মোদিজির নেতৃত্বে যে কাজগুলি সবচেয়ে বেশি মানুষের জীবনে এবং মানুষকে রক্ষা করার ক্ষেত্রে মানুষের সমস্ত ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে যেভাবে সহায়ক ভূমিকা পালন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো স্বচ্ছ ভারত মিশন। আজকে 1 দশক ধরে আপনারা জানেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তৃতার মাধ্যমে এই স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং উনি পরিকল্পনা করেছিলেন যে এই শৌচ কার্যক্রম বন্ধ করা এবং প্রতি বাড়িতে শৌচালয় নির্মাণ করার কর্মসূচি নিয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে যে 1 দশক ধরে যে কাজ চলছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 6.6 লাখ বেশি গ্রামে
মানে খোলা শৌচ মুক্ত থেকে মুক্ত হয়েছে যে গ্রামগুলি, এবং প্রায় 12 কোটি বাড়িতে আমাদের সেখানে টয়লেট নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এই প্রকল্পের চালু হওয়ার ফলে প্রতি বছর 60,000 থেকে 70,000 শিশু মৃত্যু রোধ করা হয়েছে। আমরা জানি মোদীজির নেতৃত্বে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এর প্রায় 1 দশক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল ভারতের সশস্ত্র বাহিনীর প্রাক্তন সেনা এবং প্রবীণ যারা সদস্যদের 40 বছরের পুরনো দাবি, সেটাকে আমাদের মোদীজি সেটা মোচন করতে পেরেছিলেন, যার ফলে এই প্রকল্পের অধীনে 25 লক্ষের বেশি প্রাক্তন সেনা এবং তাদের পরিবার উপকৃত হয়েছেন। পেনশনভোগীদের মধ্যে 1.25 লাখ কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে। আমরা জানি যে এই 1 দশক ধরে আমাদের দেশে আমাদের মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রকল্প চালু করেছিলেন সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। আজকে এই জনধন যোজনার 1 দশক পর আমরা যে তথ্য আমরা পেয়েছি, সেখানে আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার যে প্রকল্প, এটা আজকের দিনে বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তির প্রকল্প, যেখানে 55 কোটি 54 কোটি 25 লাখ অ্যাকাউন্ট এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন 55.6% ব্যাংক অ্যাকাউন্ট এই মহিলারা করেছে। অর্থাৎ আমাদের এই জনধন যোজনার মাধ্যমে আমাদের যে ব্যাংকিং রেগুলেশন যেটা বলি, মোদীজির নেতৃত্বে সেটা হয়েছে। আজকে মেক ইন ইন্ডিয়া, মোদীজি 1 দশক ধরে এই মেক ইন ইন্ডিয়ার উপর যেভাবে কাজ করছেন এই প্রকল্পে, আজকে এই মেকিং ইন্ডিয়ার 1 দশক ধরে যে কাজ চলছে, তাতে দেশীয় উৎপাদনে উৎসাহিত করে ভারতকে একটা উৎপাদন কেন্দ্র হিসাবে রূপায়িত করার লক্ষ্য এবং প্রকল্প চালু করা হয়েছিল। 1 দশকে একটি বিশাল পদক্ষেপ আমাদের এই মেক ইন ইন্ডিয়ার উপর নেওয়া হয়। আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত এই 1 দশক ধরে প্রায় 1.46 লাখ কোটি টাকার বিনিয়োগ আমাদের এই মেক ইন ইন্ডিয়াতে হয়েছে। প্রায় 12.50 লক্ষ কোটি টাকা উৎপাদন সেখানে হয়েছে। 4 লক্ষ কোটি টাকা রপ্তানি হয়েছে। সেখানে 9.5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে হয়েছে। আরো আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি আরক্ষা ক্ষেত্রে প্রায় 60% আমাদের দেশীয় প্রযুক্তিতে এই মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে সেটা আরক্ষার অস্ত্র যেখানে ভারতে নির্মাণ করা হচ্ছে এবং বিদেশে সেটা রপ্তানি করা হচ্ছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন। আপনারা আরো জানেন আমাদের এই ভারতবর্ষে মহিলারা যেভাবে লাঞ্ছিত হতো, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি নমস্কার, কে বলছেন? মোদী সরকার আমাদের এই মহিলা বিল এনে। টিভির সাউন্ড বন্ধ করুন, টিভির সাউন্ড বন্ধ করুন। এই মহিলা বিল এনে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের যে আত্মসম্মান সেটা ফিরিয়ে দেওয়ার প্রয়াস আমাদের মোদীজি করেছেন। আপনারা জানেন যে 1 দেশ 1 ভোট, এতে কি হয়, এই বিলও এসেছে। তো এর ফলে আমাদের দেশের যে বিরাট অর্থ ব্যয় হয় সেটা সংকুচিত হবে এবং আমরা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে সময় ভোট হয় ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে থাকে। তো এই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের যাতে সুচারুরূপে চালু থাকতে পারে, আমাদের এই 1 ভোট এবং 1 দেশ 1 ভোট সেটা আমাদের কাছে খুব কার্যকরী ভূমিকা হবে বলে মনে করি। আমি আপনার প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে বিরোধীরা প্রশ্ন করছে, তো আমরা তো জানি যে 2018 আগ পর্যন্ত এই রাজ্যে স্বর্ণ যুগ ছিল।
এই স্বর্ণ যুগে তো রাস্তাঘাট স্বর্ণের মতো হওয়ার কথা। আমাদের সরকার তো মাত্র 6 বছর হয়েছে, তো এই 6 বছরে এই স্বর্ণ যুগের রাস্তাগুলি কোথায়? এই স্বর্ণ যুগে মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, তো সেইগুলি কোথায় ছিল? আজকে হাসপাতালগুলিকে ডেভেলপ করা, জেলা হাসপাতালগুলিকে ডেভেলপ করা, স্বর্ণ যুগে তো সেগুলি হওয়ার কথা ছিল। বিদ্যালয়গুলি ভঙ্গ পরিস্থিতি, মানে সেখানে পরিকাঠামোর অভাব ছিল। আজকে তো সেইগুলি আমাদের স্বর্ণ যুগে হওয়ার কথা ছিল, কিন্তু স্বর্ণ যুগের স্বর্ণগুলি কোথায় গেল? আমি আপনাদের মাধ্যমে বিরোধীদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের যে অ্যাচিভমেন্ট। আর আরেকটা প্রশ্ন কি বললেন লাস্টের দিকে? নিয়োগ। আরে হাসপাতালে ডেভেলপমেন্ট ত্রিপুরাতে আগে তো সম্ভব ছিল, তখন তো আমি বুঝতে চাইতেছি যে এখন তো হিরার চোখ সইতেছে, হিরার সম্ভব থেকে তো হিরার দাম বেশি। তাহলে দেখা যাইতেছে রাস্তাঘাট বলে স্বর্ণের মতন থাকার কথা, তো ত্রিপুরার রাস্তাঘাট তো এখন হিরার মতন হয়ে গেছে। শুধু খালি যেদিকে তাকায় এদিকে শুধু হীরা, হীরা আর হীরা। সবকা সাথ সবকা বিশ্ববাস, এই তো মোদিজি বলে। হ্যাঁ, তারা এগুলা যে বলে তাদের কাছে লজ্জা নাই? মানুষ দেখে না? হ্যাঁ, দেশের অবস্থা খুবই খারাপ, দ্রব্যমূল্যের দাম বেশি, মানুষ খাইতে পারতেছে না। এদিকে নজরটা না দিয়া তারা শুধু হীরা যোগ, স্বর্ণ যোগ, এ দিব এর দোষ, এ দিব এর দোষ। মানুষ 2018 আগে ভালো ছিল, এখন মানুষ ভালো নাই। এখন লজ্জায় কারোকে বলতে পারে না, কারোকে বলার যোগ্যতাও নাই। কারণ যে অবস্থা চলছে দেশে, মানুষ ওই যাইবো, কোনখানে যাইবো এইটা দিদিকে হারা। আর এরা শুধু আমরা টিভি খুললে দেখি স্বর্ণ যুগ চলে, হীরা যুগ চলে, অমুক চলে, তমুক চলে, ऐसा करेंगी। এরা এইসব নাটক করে কোন রকমে এই আপনার আগামী বিধানসভা পর্যন্ত এরা এইভাবে যাইব। আমরা কোন রাজনৈতিক সাধারণ মানুষ, আমরা কোন পার্টির দিকে আমরা বলি না যে পার্টি ভালো করবো, আমরা ওই পার্টির দিকে সমর্থন থাকবো। আর এটাকে বলে যে সাংবাদিক দুদিন পর সাংবাদিক সম্মেলন করে, আর এই দুদিনকে আগরতলাতে গেছিলাম, শুধু খালি ছবি ছাপাইতে পয়সা লাগে না, এদিকেই আপনার মোদী দিয়ে ভাপা দেয়। আমাদের মোদীজি প্রধানমন্ত্রী পাঠায় এইগুলা ছবিগুলা, কি খুব সুন্দর, চেহারা গুলো খুব সুন্দর। লজ্জা লাগে না এসব ছবিগুলো রাস্তায় টাঙাইতে? তো একটা আপনাদের সাধারণ মানুষের ছবিও তো আওয়া যায় না। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি বলছি আজকে যে একটা প্রোগ্রাম করছেন আপনারা, এখানে রাজীব ভট্টাচার্য বক্তৃতা করছেন যে এই করেছে সারাদিন। আপনারা তো টিভি 24 তো না, লাইভে আছেন আপনি? আচ্ছা, আজকে যে বক্তৃতাটা করছেন উনি যে পাল্টা বিজেপি, এটাতে রাজীব ভট্টাচার্য যে ইয়ে করছে, ওনারা এই করছে, সেই করেছে, উনি একটা এক্সাম্পল দিতে বলুন যে বামফ্রন্ট সরকার থাকাকালীন যে একটা ব্রিজ করেছে, এই ব্রিজটা রং অব্দি করেছে কিনা তারা, একটু উনি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওনাকে বলতে চাই যে করেছে কিনা জানতে চাই আর কি। মানে এত মিথ্যাবাদী দল রাজীব ভট্টাচার্য, বিজেপি দলটা এত মিথ্যাবাদী দল, মানে কল্পনা করা যায় না। মানিক সরকারের বিরুদ্ধে ধর্মনগর দিয়েছিল, রোজবিলি মানিক সরকার কি বলেছিল রোজবিলি টাকা ফেরত দেবে? সব
সবকিছু হচ্ছে বিশ্ববন্ধু সেন ধর্মনগরের মেন কালপিট হচ্ছে বিশ্ববন্ধু সেন। উনি দিয়ে দেবে বলে কথা বলছে, বলে ঠ্যাং ভেঙে দেবো, হাতি ভেঙে দেবো। কি বলবো আর ওনাদেরকে, কিছু বলার নেই। মানে এতটুকু, মানে কি বলবো, আম্বেদকরের ব্যাপারে একটা মন্তব্য করলো অমিত শাহ, এটা তো সত্যি কথা। এই ব্যাপারে কি মন্তব্য করলো উনি? এটা মন্তব্য করলো, এটা তো ঠিক না। এটা সংবিধান লেখার দায়িত্ব ওনার কাছে, যেটা বলো। অমিত শাহ এটা কি বললো? এটা উনি পদত্যাগ করার দরকার, ইমিডিয়েটলি দরকার। আর মানিক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে এতটুকু মানে বলার ওনাদের কোনো ক্ষমতাই নাই। মানিক সরকারের পায়ের তলার মাটিরও সমান না ওনারা। আমি বলতে চাই না, মানিক সরকারের পায়ের মাটির সমানও না বিজেপির দলটা, পুরার দলটা। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? আরে আপনি লাইভে আছেন? নমস্কার। আজকে বিকাশিত ভারতবর্ষের যে বার্তা দিল আমাদের রাজ্যের সভাপতি এবং বর্তমানে সংসদ, অনেকটি কথাই বলেছে। আগে শুনলাম স্কুল সম্বন্ধে বলেছেন, এবং হসপিটাল সম্বন্ধে বলেছেন, স্বর্ণযুগ সম্বন্ধে বলেছেন। এখন হীরা যুগের কথাটা আর বলেনি। কারণ আমরা একটা প্রশ্ন করতে চাই, এই রাজ্যে সরকার আসার পরে প্রথমে বিজেপি নেতা নেত্রীদের সম্পদ বেড়েছে, এগুলো একটা বিকাশিত হয়েছে। আজকের প্রসঙ্গ বিষয়টা হলো, যখন যে বলেছি স্কুলে মেরামত হয়েছে, 1000 স্কুল বন্ধ হলো কেন, সেটা আমরা TV24 এর মাধ্যমে বলতে চাই। আজকে যে সংসদ রাজীব পট্টাভিক মহোদয়কে আমরা প্রশ্ন করলাম, হসপিটাল গুলার মধ্যে কোনো ওষুধ নেই, একটা রোগীদের ভ্যালকু নেই, স্যালাইনের পাইপ নেই কেন, এটা একটা প্রশ্ন করলাম। কেন সাধারণ মানুষ কিনতে হবে? আয়ুষ্মান ওষুধ গুলা ছিল, সেই ওষুধ গুলা মানুষ কেন পায় না? আসলে বিকাশিত বিজেপির নেতা নেত্রীদের হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষের কোনোটা বিকাশিত হয়নি। ত্রিপুরা রাজ্য গ্রামের যে সমস্ত রাস্তাগুলা রয়েছে বেহাল দশা হয়ে রয়েছে, মানুষ যাতায়াত করার মতন কোন মুশকিল নেই। স্কুলে তো মাস্টার নেই, এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষের জানে। এবং বিজেপি যারা নেতৃত্ব রয়েছে তারাই বিকাশিত দেখে, কারণ উন্নয়ন দেখে। কিন্তু যারা জনগণ রয়েছে তারা কোনো উন্নয়ন দেখতে পায় না। কারণ উন্নয়ন হলে না দেখার মতন পরিস্থিতি থাকতো। হসপিটালের স্টাফ নেই, বিদ্যুৎ ডিপার্টমেন্টে গেলে লোক নেই, SDM অফিসে গেলে লোক থাকে না, এগ্রিকালচার গেলে লোক থাকে না, পিডব্লিউডিতে গেলে লোক, কোন ডিপার্টমেন্টের লোক রয়েছে সেটা বলেনি। কিন্তু আসলে এই রাজ্যের সমস্ত এই রাজ্যের নেতা নেত্রীরা বড় বড় কথা বলতে পারে, সাংবাদিকের সামনে কথা বলতে পারে, ভাষণে কথা বলতে পারে, কিন্তু তাদের এক বেড়ায় কিন্তু কোনোটাই ঘামতি নেই। ত্রিপুরা রাজ্যের জনগণের দুর্দশার যে কথা ভাবার কথা ছিল 2018 সালের নির্বাচন আগে যে উলা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি ত্রিপুরা রাজ্যে বাস্তবায়ন করতে পারেনি। 10,323 কালকে বলেছিলাম, স্থায়ী সমাধান করতে পারেনি। GRS কে স্থায়ী সমাধান করতে পারেনি। অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করতে পারেনি। বছরে 50,000 চাকরি দিতে পারেনি। রেগা শ্রম দিবস কমিয়ে দিয়েছে। এখন গ্রামে গঞ্জে 30 দিন 35 দিনের বেশি কাজ করতে পারেনি। এই রাজ্যের বিকাশিত কোথায় হলো সেটা আসল মানুষ। আমরা এই রাজ্যে এই সরকার আসার পর থেকে, আমরা 2018 থেকে 2030 সাল এবং 2024 সাল রয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের বেকারেরও কোনো সমস্যার সমাধান হয়নি এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়নি। আমরা বলতে চাই, এই ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের কাছে আমরা আবেদন করতে চাই, আপনারা বেকারত্ব সীমাবদ্ধের মাধ্যমে আপনারা চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। যেসব সৈন্যপদ গুলা পরে রয়েছে তাদেরকে পূরণ করার জন্য ব্যবস্থা করুন। ফায়ার সার্ভিস গুলা নিয়োগ করার কথা ছিল, সেটি করুন। বাম পয়েন্টের আমলে অনেক ডিপার্টমেন্টের পুলিশের চাকরির অফার রেডি হয়ে গেছে, কিন্তু দিতে পারেনি। কিন্তু আপনারা এখনো একটা পুলিশ দিতে পারেনি। এই রাজ্যের বিকাশিত করতে হলে গ্রামগঞ্জের উন্নত করতে হবে, গ্রাম উন্নত হলে শহর উন্নত হবে। কিন্তু মুষ্টিমেয় 2-4-5 জনের উন্নত দিয়ে ত্রিপুরা রাজ্য চলতে পারে না। একটা গ্রাম বলুন শহর বলুন চলতে পারে না। আপনারা কথা যেসব প্রতিশ্রুতি গুলা দিয়েছেন সেই প্রতিশ্রুতি গুলা পালন করুন, না হলে আগামী 2028 সালে নির্বাচন আসে, সেই নির্বাচনের জন্য ত্রিপুরা রাজ্য
নমস্কার, কে বলছেন? কথা বলুন। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। মোদিজির বিকশিত দেশ, মেকিং ইন্ডিয়া দেশ, ভালো কথা। তো এত কিছু থাকাকালীন মোদিজি তো, কালকেও বলছিলাম, মোদিজি তো সেন্ট্রাল গভর্নমেন্টই আসছিল, তাহলে ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গে এই যে ঘটনাগুলি ঘটাইলো, রোজবিলি, সারদা, নারদা, তার আগেও তো অনেক কিছু, কোবেল অনেক কিছু, হয়তো তখন আসছিল না, কিন্তু রোজবিলি, সারদা, নারদা আসলো। মোদিজি মেকিং ইন্ডিয়া কি কর্তব্যটা পালন করছে? আমরা মনে হয় উনি তো সিবিআই টিবিআই পাঠাইছে, সিবিআই রে পাঠাইছে টাকা কালেকশন করার লেগে, কারণ তারা ফান্ডে টাকা অভাব। এই যে দুর্নীতিগুলি করছে, দুর্নীতির টাকা বন্ধক নিয়ে নিছে, এইগুলি হলো সিবিআই আইবির কাজ। মোদিজি জানে ভালোই যে ওদেরকে দিয়ে কালেকশন করতে হবে, টাকাগুলি কি হয়েছে না হয়েছে সবকিছু তারা জানে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেখেন ভারতবর্ষে এত অত্যাচার হলো ভারতবাসীরা, এটা নিশ্চয়ই আপনারা জানেন। বারবার লেখাপড়ার উপরে বাধা, কারণ মূল তৈল মানুষের শিক্ষার উপরে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে এই দেশটার অবস্থা কি হইতে পারে? আজকাল ভারতবর্ষে এই আলো অবস্থিত, কয়টা লোক শিক্ষিত আছে এত বড় দেশটার মধ্যে? 140-45 কোটি লোক এখন ভারতবর্ষে। আপনি খুঁজলে কতজন তাদের শিক্ষিত? মূল শিক্ষিত যারা আগে, যাদের দ্বারা দেশ উন্নয়নশীল উন্নত হয়, তারা কতজন পাবেন আপনি? বাদ বাকি যারা আছে সবগুলি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে রাখলো। আজকে ওই স্কুলগুলি বন্ধ করে রইলো, মানুষের স্বাস্থ্য অবস্থা খারাপ করে দিল, হসপিটাল একটু ফেসিলিটি নেই। এটা মেকিং ইন্ডিয়া। রাজীব বাবু যে বললেন যে আমার মুখ্যমন্ত্রী, তাই নয় মুখ্যমন্ত্রী, মানুষের কি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী? আমরা কি প্রধানমন্ত্রী তাই নেই? যে দেশে স্কুল বন্ধ হয়ে থাকে, শিক্ষা ব্যবস্থা খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা খারাপ, এই দুইটা জিনিসই তো আপনার কাছে সর্বস্ব শক্তিমান। আমরা যদি শিক্ষা, স্বাস্থ্য, রোজগার এটি না থাকে, তাহলে মানুষ পঙ্গু। ওই লেফটিন করছে, বিল্ডিং করে দিছে, বাতা দিছে, এই দিছে, এইগুলি দিয়ে কি গা বেঁধেছে না মানুষের? কি হবে আপনি বলুন তো? মানুষের সর্বনাশ করে দিয়েছে দেশটার এই ধোকা দিয়া। আজকে এটা আমার কথা না, কিন্তু এই রাজীব বাবু বলছেন সিপিএম এই করছে, সিপিএমরা বলে বিজেপি করছে, কংগ্রেস বলে এই করছে সেই করছে। দেখেন বুড়া পিড়া কিন্তু যে অত্যাচার যে মানুষ উপর হইতেছে, তারই স্বীকার করতেছে। তারপরে এখন আমরা কি করা? আমার প্রশ্ন হলো, তাহলে এখন আমরা কি করা? একজন প্রত্যেক পার্টি তো প্রত্যেকে দোষারোপ করতেছে, এবং ঘটনা তো সত্যি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। বিকশিত ভারতের বার্তা হইল বিজেপি পার্টির। তো বিকশিত ভারত, আমরা একটা ভারতবর্ষে একটা রাজ্য, আমরা কোনার মধ্যে আছে, আমরা ঠিক বুঝতে পারছি না কোন দিক দিয়ে বিকশিত। কালকে আপনাদের স্ক্রিনে দেখলাম রাজ্যের একটা পার্টির একজন নেতৃত্ব ধর্মনগর গেছে একটা পার্টির কর্মসূচিতে। ওইখানে রোজবিলি ফজবিলি কিতালিয়া কিছু মহিলারা নিয়ে প্লেকার্ড ধরাই দিচ্ছে। আমরা টিভিতে দেখলাম এবারের যে নির্বাচনের আগে, 18 নির্বাচনের আগে এই রাজ্যের বড় বড় নেতারা, দেশের বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কইছে যদি রাজ্যে সরকার আইয়ে, বিজেপি সরকার পেলে এই রাজ্যের যে গরিব মানুষ রোজবিলিতে প্রতারিত, তারা টাকা উদ্ধার করে দিবে। বাটপাড়ির একটা সীমা থাকে। বিকশিত ভারত, জাতীয় গরিমিকার আজকে টিভির সামনে বইছে বাটপাড়ি বিদেশিরা। ঠিক লজ্জা থাকার দরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে, আমরা আজকের পত্রিকা দেখলাম, এই পর্যন্ত 12,000 চাকরি দিচ্ছে। তারা তো প্রতিশ্রুতি আছে 50,000 বেকারের কর্মসংস্থান করবো। 7 বছরে কত হাজার হয়? নিজের যে মুখ্যমন্ত্রী, আপনার পত্রিকা দেখলাম, কালকে টিভিতে দেখলাম 12,000 না 13,000 চাকরি এই পর্যন্ত দেওয়া হয়েছে। কোনো কথা নাই, ভালো কথা নেই।
মানুষের কিছু কোক না, মানুষ তো মূর্খ না, তার মতো মূর্খ না, তার মতো বাদ পান না, সবকিছু একটা সীমা থাকে। আমরা সাধারণ মানুষ, আমরা বাঁচতাম চাই, ভালোভাবে একটু বাঁচতাম, মানে একটা শান্তির পরিবেশ হইয়া নিজে রোজগার করুন, নিজে খামো, একটা রোজগারের পরিবেশ থাকবো, চলাফেরার একটা পরিবেশ থাকবো, রাস্তাঘাট থাকবো, পানীয় জলের ব্যবস্থা থাকবো, এটাই তো চাই আমরা। আমরা তো ঘি মাখন বাজার তার মতো বাচ্চাদের খাওয়ানোর মতো আমরা 8 তলা 6 তলা বাড়িরও দরকার নেই। আমরা ভাঙ্গা ঘর, ভাঙ্গা দরজা, মোড়া কাপড়, মোড়া বাদ, এটাই আমরা দরকার। কিন্তু বাটপারি আমরা এটা পছন্দ করি না, এটা বন্ধ হওয়া দরকার। এটি অপছন্দ। সত্য যেটা সত্যই হোক, যা করতে তাই হোক না। নমস্কার। আরে নিয়োগ নীতির কথা বলছেন, যে কটা চাকরি হয়েছে নাকি ঘুষের কথা বলছেন? আমি তো বলছি প্রমাণ করার নমস্কার, কে বলছেন? স্বচ্ছ নিয়োগ নীতি। টিভির সাউন্ডটা বন্ধ করে কথা বলুন। হ্যালো, স্বচ্ছ নিয়োগ নীতি, স্বচ্ছ নিয়োগ নীতি এই রাজ্যে চালু করেছিল সেই কমিউনিস্টই চালু করেছিল। সারা ভারতবর্ষে সেটা যখন হয়েছে এই রাজ্যেও চালু হয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, 10,323 আজকে চাকরি গেল। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। বলতে চাই যে আপনার এই যে আপনার এই সভাপতি যে বললো যে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমি এক শ্রমিক, রেখার 40 টাকা, 340 টাকা রেখার মজুরি, সেটা কেন তারা সাংবাদিকের বৈঠক করে তারা বলে না? হ্যাঁ, 340 টাকা, এটা তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে এসে এই আস্থা বলেছিল, হ্যাঁ, 4 তারিখে 340 টাকা করবে। কোথায় গেল? হ্যাঁ, দেশের উন্নয়ন হয়েছে কি না তা জানি না, কিন্তু নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, এটা একদম 100% গ্যারান্টি। হ্যাঁ, এটা গেল কেন? তাদের জন্য কেন? তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাদের রাজ্যের ছেলে। নমস্কার, কে বলছেন? আমাদের এই রাজ্যের ছেলে মেয়ে। বলছি, হ্যাঁ, বলুন। দেখুন, আমরা রাজীব বাবুর সামনে বিবৃতি দিল, তার বিবৃতি শুনলাম, তো ওনাকে ধন্যবাদ জানাই। উনি কমিউনিস্টের একটা বই নিয়ে কথা বলছে, জানি না উনি আবার কমিউনিস্টের সদস্য হবে কিনা, পরের চিন্তা। কিন্তু কমিউনিস্টরা বিভ্রান্ত করে সেই কথাটা উনি বললেন। আমি আপনাদের মাধ্যমে রাজীব বাবুকে বলবো, অন্তত তাদের দলের নেতারা চেহারাটা একটু আয়না দিয়ে দেখো, বিভ্রান্ত কে করে ত্রিপুরার জনগণরে। এই মাননীয় এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই নরেন্দ্র মোদী বিভ্রান্ত করছিল ত্রিপুরার জনগণরে। কি করে বিভ্রান্ত করছিল? বিভিন্ন প্রতিশ্রুতি দিয়া। আজকে 340 টাকার 11 মজুরি কই? আজকে 50,000 বছরের বেকারের কর্মসংস্থান কই? সরকারি চাকরি ওই যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা নিয়মিত করা কই? ফিসকে কোনো চাকরি দেওয়া হবে না, যা দেওয়া হবে রেগুলার স্কেলে, তা কই? বিভ্রান্ত তো এই যে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতে এই বিভ্রান্ত হয়ে গেছে সারা ভারতবর্ষে বিভ্রান্ত করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি। মাননীয় সংসদ রাজীব ভট্টাচার্যের প্রতি আমাদের এই অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে, অন্তত তাদের চেহারাটা আয়না দিয়ে একটু দেখুক, এবং আপনাদের যে স্ক্রিনে যে রেকর্ড গুলো আছে এগুলো একটু দেখুক। দেখটা আমাদের গভর্নর সমালোচনা করাটা আমার মনে হয় তাদের পক্ষে ভালো হবে। আর তাই কমিউনিস্ট পার্টির বই পড়তে হইতো না, কারণ কমিউনিস্ট পার্টির বই পড়া মানুষকে শোনাই শিখবো না, মানুষ কমিউনিস্ট পার্টির কি করছে। আমরা চাই না, অন্তত চাই না আর কমিউনিস্টের সদস্য হোক, এতটুকুই বলা। গেল কেন? তাদের জন্য কেন? তারা
তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাদের রাজ্যের ছেলে, আমাদের এই রাজ্যের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আপনাদের কেউ পরিবারের ছেলে মেয়ে হতে নমস্কার, কে পারে। বলছেন? তাদের চাকরিগুলি কেন কেন? স্যার আমি শান্তিনগর থেকে বলছিলাম। হ্যালো স্যার। হ্যাঁ, কথা বলুন। স্যার বলছিলাম, আমি রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমি বলতে চাই, সাংবাদিক সম্মেলন করে বলছেন এই কথাটা কেন বলে না যে রেগার মজুরি 340 টাকা, এই কথাটা কেন বলে না? সেটা তো আমাদের অমুক পয়সা এই আগরতলা আস্থা বলে বলেছিলেন। মজুরির কথাগুলো কেন বলে না? খালি আপনার উন্নয়ন উন্নয়ন, এই আপনার কি উন্নয়ন করছে? দেশের কি উন্নয়ন? কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে না, কিন্তু নেতারার উন্নয়ন হচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে বাস্তব। এক একজনের নেতার বাড়িতে 2তলা বিল্ডিং, 3তলা বিল্ডিং, এগুলা 100% উন্নয়ন। আরেকটা জিনিস, প্রত্যেকটা হসপিটাল দেখেন কানা হয়ে রয়েছে। প্রত্যেকটা হসপিটালে কোনো ওষুধ নাই, পরি নাই, এমনকি আউটডোর সব বিল্ডিং নেই। এখন শুনলা ওই বিপত্তি দিয়ে বসে থাকে ডাক্তার বাবুরা, ওই সেখানে যেতে হয়, না হলে তো বিপত্তি চলবে না। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি, রাজ্যে তখন বিকাশের বন্যা বলতেছে দাদা স্যার, বিকাশ। হ্যাঁ, হ্যালো। কথা বলুন, হ্যাঁ হ্যালো। কথা বলুন। তারা এখন শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করছে, শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করছে, যে বাংলা রেডিও বাংলা টিভি করতে তখন থেকে রাখছে সবাই ক্ষমতার জন্য ভীষণ কেমন কথা বলে, বড় বড় কথা বলে তারা গায়ে বলে, এই করেছি সেই করেছি, 12,000 টাকা দিয়ে কোথায় 12,000 টাকা রেগার মজুরি 340 টাকা আমার কথা, কয় টাকা বেড়েছে? বুঝলেন? আর রাজ্যে ভাসছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে একজন কর্মচারী রেখে ড্রাগস বিক্রি হচ্ছে। তারা বড় বড় কথা বলে, রাজ্যের জন্য কত কিছু করছে, তারা কত উন্নয়ন, রাস্তাঘাট, ট্রেন পথ, রাস্তা, জল, মানুষের না বিশ্বাস হয়ে উঠছে। এখন বহুত কিছু বলছিল, বিকাশের বন্যা ঘটিয়ে দেবে, বা আমার ত্রিপুরা এখন বিকাশের উপরে ভাসছে। বিকাশ খালি বিকাশ বিকাশ, চতুর্দিকে খালি বিকাশই দেখা যায়। রাস্তা পেরিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় না, জল পাওয়া যায় না, তারপরে আপনার অফিসে গেলে লোক পাওয়া যায় না, ঘোষণা দিলে টাকা হয় না, কাজ হয় না, কাগজ পাওয়া যায় না, ঘুষ দিতে হয়, তাদের সব পাওয়া যায়। আর দাদাগিরি সব বলে লাভ নেই দেওয়া। আমরা জনগণ পড়ছি সন্তান, আমাদের শিকার, কি করবো আমাদের দায়িত্ব। তাকে নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আজকে বলছি রাজীববাবুর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে রাজবাবুকে বলতে চাই, ত্রিপুরা রাজ্যে যখন 2018 সালে বিজেপি সরকারটা গঠন হয়েছিল, এর আগে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল ওনারা,
জানাই ওনাকে একটা প্রতিশ্রুতি ওনারা পালন করেছে কি না আমরা ত্রিপুরার 40 লক্ষ মানুষ জানতে চাই আর কি। উনি যে সাংবাদিক সম্মান করেছে, এটা করেছি, এটা করেছি, সেটা করেছি, এটা ঠিক না। ওনাকে বলতে হবে জনসাধারণের মাধ্যমে আসিতেছে তো মডার্নে 7 কোটি টাকা 7 লক্ষ টাকা না 7 কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করতে হবে। এই টাকাগুলি খরচ করে এখানে এই 7 বছরে ওনারা কি কি করেছে এইটা বলতে হবে ওনাদেরকে আগামী দিনে। এটা বলতে হবে কি কি কাজ করেছে। একটা ব্রিজ নেই, গ্রামে খাদ্য নেই, কাজ নেই, খাদ্য নেই, ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আপনারা গ্রামে গঞ্জের ভিতরে যান, গিয়ে দেখুন। আমরা দেখি ইউটিউবে চ্যানেলে দেখি আপনারা কোন কোন জায়গাতে গিয়ে করে দেখেন। আমরা দেখছি, কিন্তু এরা এই জিনিসগুলি ওদেরকে দেখানো দরকার। ওনারা দেখবেন না, আমি জানি। ওনারা দেখবে ওনাদের পিঠে করবে বা খারাপ না, কিছু না করবে না। এই যে শান্তনু চাকমার বিরুদ্ধে গত একটা হলো, ঠিক কি জানতে চাই যে ওনারা যে বলছেন রাজীব সাংসদ, উনি কদিনে সাংসদ? কিছুদিন হলো। উনি কি বুঝে ত্রিপুরা ইয়েতে কোন কোন জায়গায় গিয়েছে উনি দেখতেন? আর মানিক সরকারের বিরুদ্ধে যে কথা বলে, মানিক সরকারের কি বলবো, উনার এক বলতেও চাই না দাদা, মানে খুব খারাপ। ওনার বিরুদ্ধে একটা কথা বলতে বিজেপির যত কিছুই আছে চিন্তা ভাবনা করতে হবে। মানিক সরকারের বিরুদ্ধে কথা বলতে হলে উনি একটা পলিটব্যুরো সদস্য, উনার জ্ঞান ব্যক্তি কি আছে না আছে, ওনাদের আছে কিছু নেই। ওনাদের কি মন্ডল চন্ডল বন্ডল কি প্রিয় আমি কথাবার্তা এরকম। চাকরিগুলি কেন গেল কেন, এই জবাব তারা দেবে। আমরা যে চাকরিগুলি দিয়েছি সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে, এবং আগামী দিনেও এই সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার আমাদের ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসির মাধ্যমে আমাদের সরকারি চাকরিগুলি দেওয়া হবে। আমি তো বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে ঘুষের মাধ্যমে হয়েছে, অমুক হয়েছে, চ্যালেঞ্জ করার জন্য আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে, সেগুলিতে নিশ্চয়ই যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নিশ্চয়ই সেগুলি অ্যাপ্লাই করে দেখতে পারে। ভারত যারা গরিব অংশের মানুষ রয়েছে, কি বলছেন? সবচেয়ে বিশ্বের। নমস্কার। হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগে শুনলাম জায়গার টাকা নিয়ে কথা বলছে দুজন। আপনার কথা বলুন। হ্যাঁ, আপনার কথা বলুন। আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকে নিজের কথাগুলো বলা, অন্যের কি বলছেন তার জবাব দেওয়ার জন্য নয়। তো আমি ওনাদেরকে একটাই বার্তা দিই যে একটু চিন্তা করে দেখুন যে সিপিএমের আমাদের জায়গার টাকা কত ছিল, আর বিজেপি সরকার আসার পরে কত টাকা বেড়েছে না কমেছে, এটা একটু চিন্তা করার জন্য। হ্যাঁ, কে কি বলেছে তো বলেছে, হবে আস্তে আস্তে হবে। আর কিছুদিন শুনেছিলাম যে কর্মচারী দ্বারা নিয়ে বঞ্চিত। এখন আর কর্মচারী নিয়ে কথা বলে না, এখন বলে রেগের টাকা নিয়ে। রেগের টাকাও বেড়েছে, বিজেপি আসার পর রেগের টাকা কি বাড়েনি? বাড়েছে। তো উন্নয়নটা কোন দিকে হচ্ছে না? ওদের চোখের নজরে পড়বে না, ওদের চোখের নজরে একটা পর্দা আছে, এই পর্দাগুলি সরলে গিয়ে তারা দেখতে পারবে উন্নয়নটা কোন দিকে হচ্ছে। আজকে নারী নির্যাতন কোথায় গিয়েছে?
সিপিএম এর আমলে পড়তে সকালবেলা উঠলেই দেখা যেত, আপনাদের এখানেও দেখা যেত কোন দিকে নারী নির্যাতন হতো। হিসাব করে দেখুক না, ওখানে কয়টা পত্রিকাতে আর কয়টা নিউজ চ্যানেলে ত্রিপুরা নারী নির্যাতন হচ্ছে। আর সিপিএম এর আমলে কত নাম্বারও নারী নির্যাতন ছিল ত্রিপুরাতে, ত্রিপুরা রেকর্ড, ওইটা একটু দেখুক না। ধন্যবাদ। আপনারা শুনলেন কয়েকটি বিষয় আমরা উত্থাপন করলাম, আপনাদের প্রত্যেকের কাছে উত্থাপন করেছি বিষয়গুলো। আমরা আরো একবার শুনবো নতুন বছরের শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য কি বলেছেন, এবং আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছর আপনাদের ভালো কাটবে সেই প্রত্যাশা রইল। শুভরাত্রি। এবং আপনারা শুভেচ্ছা বার্তা শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রদেশ সভাপতি। সবাইকে নমস্কার। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। ঘটনাবহুল 2024-এর নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই। রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে, নতুন বছর 2025 আমাদের রাজ্যকে পূর্ণতায় ভরিয়ে তুলুক। 2025 সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক। আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি। সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা, ধন্যবাদ ও নমস্কার। নমস্কার, যতন খুলুঙ্কার। আমরা সবাই জানি যে আজকে আমাদের ইংরাজি নববর্ষ অর্থাৎ 2025-এর শুভ আজকে প্রারম্ভ হচ্ছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পরিবার থেকে আমি রাজ্যের সমস্ত জনগণকে অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আমরা জানি এই বিগত 2024 আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই রাষ্ট্র হিতের জন্য যে কাজগুলি করেছেন, সেগুলি আমাদের এই ভারতবর্ষের নামকে আরো গৌরব জায়গায় পৌঁছে গেছে। তৎসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য যে কাজগুলি করেছেন, আমরা 2024 নির্বিঘ্নে আমরা অতিবাহিত করেছি। আমি প্রার্থনা করি যে আগামী 2025ও আমাদের যাতে সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং আমরা যাতে সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করতে পারি, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলকে আবারও এই নববর্ষের 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, যতন হামবাই।